দারুণ একটা ব্র্যান্ডের বিষয় নিয়ে গল্প নিয়ে আজকে আমরা কথা বলবো। আচ্ছা তামিম, রাস্তা দিয়ে যখন একটা বিএমডব্লিউ গাড়ি চলে যায় তখন কিন্তু শুধু একটি গাড়ি চলে যায় না, সেই গাড়ির সাথে চলে যায় এক ধরনের বিশাল আভিজাত্য এবং লাক্সারিয়াস এবং অনুভূতি। তবে ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলে বিশ্বে যেখানে 1000-এরও বেশি কোম্পানি গাড়ি তৈরি করছে, সেখানে 100 বছরেরও বেশি সময় ধরে বিএমডব্লিউ কোম্পানি কিভাবে তাদের পজিশনকে টপ ধরে রেখেছে। বলেছেন রাকিব। অনেকেই মনে করে বিএমডাব্লিউ গাড়ি বানিয়ে এত বড় কোম্পানি, আসলে তাই না। বিএমডাব্লিউ নিজেকে রিইভ্যালুয়েট করে সাফল্যের চাবিকাঠি সৃষ্টি করেছে, এবং বিএমডাব্লিউ গাড়ি বানিয়েই এত বড় কোম্পানি হয়নি। কিন্তু জানেন কি, বিএমডাব্লিউ শুরুতে গাড়ি বানাতো না। ও তাই? বিএমডব্লিউ তো 1916 সালে তাদের যাত্রা শুরু করেছিল, তাই না? ওদের শুরুর গল্পটা যদি একটু বলতেন। হ্যাঁ সত্যি, 1916 সালে বিএমডাব্লিউ যাত্রা শুরু করে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন জার্মানি প্লেন বানানোর নিষেধাজ্ঞা শুরু হলো, অন্য সব কোম্পানি হলে হয়তো ভেঙে পড়তো বা বন্ধ হয়ে যেত, কিন্তু তখন বিএমডাব্লিউ নিজেদের ক্যাটাগরি চেঞ্জ করে ফেললো এবং তারা মোটরসাইকেলের ইঞ্জিন বানাতে শুরু করলো, এবং 1928 সালে তারা গাড়ি বানাতে শুরু করলো। ও, তার মানে যেটাকে বিজনেসের ভাষায় দিক পরিবর্তন করা বলে। ও, শুরুতেই তারা দক্ষতার সাথে কাজটি করেছে। কিন্তু তামিম, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তো মার্সিডিজ এবং ওডির মতো হেভি ওয়েট ব্র্যান্ডগুলো আছে, এদের সাথে কিভাবে বিএমডব্লিউ নিজেদেরকে কিভাবে আলাদা করলো? জানেন কি, এই জায়গাতে বিএমডব্লিউ মার্কেটিং ম্যাজিক। 70-এর দশকে তারা একটি স্লোগান এনেছিল, দ্য আল্টিমেট ড্রাইভিং মেশিন, এবং তারা বিলাসিতার উপরে কোনো জোর দেয়নি, তারা জোর দিয়েছিল ড্রাইভিং এক্সপিরিয়েন্সের উপর। আপনি যদি ড্রাইভিং করতে ভালোবাসেন তাহলে বিএমডব্লিউ আপনার জন্য। এই ইউনিক সেলিং পজিশন ইউএসপি অন্যান্য লাক্সারি ব্র্যান্ড থেকে আলাদা করেছে। চমৎকার পয়েন্ট। তামিম, একটা বিশাল লাক্সারিয়াস ব্র্যান্ডের উৎপাদন খরচ এবং কোয়ালিটি মেনটেন্স করা তো এত সহজ কিছু না। ওদের ম্যানুফ্যাকচারিং স্ট্র্যাটেজি সম্পর্কে আমাকে কিছু বলো। বিএমডব্লিউ এর মেন ম্যানুফ্যাকচারিং বিজনেসের মূল কারণ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তারা রোবোটিক ও এআই ভিত্তিক অটোমেশন এমনভাবে ব্যবহার করে যেন একই অ্যাসেম্বলি লাইনের এবং ফুয়েল চালিত গাড়ি এবং হাইব্রিড গাড়ি, পুরোপুরি ইলেকট্রিক গাড়ি একসাথে অ্যাসেম্বল করতে পারে। এতে তাদের কোটি কোটি ডলারের নতুন প্ল্যান বানানোর খরচ বেঁচে যায়, যাকে বিজনেসে বলে থাকে কস্ট অপটিমাইজেশন। খুব স্ট্র্যাটেজিক পদক্ষেপ। কিন্তু বর্তমান যুগে তো পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে। ইলেকট্রিক ভেহিকেল এবং টেসলার মতো ব্র্যান্ডগুলো তো সব অটোমোবাইল কোম্পানিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই ইভি বিপ্লবে বিএমডব্লিউ কিভাবে তাদের নিজেদেরকে টিকিয়ে রাখার প্ল্যান করেছে? এটা খুব কৌতূহলজনক। টেসলা যখন মার্কেটিং করা শুরু করলো, অনেক ট্রেডিশনাল কোম্পানি ধাক্কা খেলো, কিন্তু বিএমডব্লিউ তাদের নতুন পদ্ধতি নিয়ে এসেছিল। আগামী কয়েক বছরের মধ্যে নতুন জেনারেশনের সফটওয়্যার এবং ব্যাটারি চালিত গাড়ি আনছে। শুধু তাই নয়, 2030 সালের মধ্যে তারা তাদের 40% কার্বন নির্গমন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দারুণ ব্যাপার। তারা তাদের 100 বছরের পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য এবং পাশাপাশি আগামী দিনের প্রযুক্তির সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া যে দূরদর্শিতা, সেটাই বিএমডব্লিউ কে বিজনেসের চূড়ান্তে রেখেছে। একদম ঠিক। বিজনেসের সবচেয়ে বড় শিক্ষা এটাই, পরিস্থিতি যাই হোক সময় মতো নিজেকে আপডেট করতে হয় এবং নিজের ব্র্যান্ড আইডেন্টিটিতে অনড় থাকতে হবে। নিখুঁত বিশ্লেষণ তামিম, ধন্যবাদ এত সুন্দর করে বিষয়গুলো বোঝানোর জন্য। দর্শক, আপনাদের কি মনে হয় ভবিষ্যতে ইভি মার্কেটে বিএমডব্লিউ কি তাদের নিজেদের রাজত্ব ধরে রাখতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।